তোমাদের কখনো এরকম হয়েছে অনেক প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে গেছো বাট পরীক্ষায় রেজাল্ট মন মতো আসেনি, অথবা তুমি অনেক পড়াশোনা করো কিন্তু তোমার এক বন্ধু যে হচ্ছে একটু ফাঁকিবাজি করে পরীক্ষার রেজাল্ট দিলে দেখা যায় তোমার রেজাল্ট আর তোমার বন্ধুর রেজাল্ট প্রায় কাছাকাছি। অর্থাৎ এক্সাম হলে গিয়ে তুমি নার্ভাস হয়ে যাও বা তুমি অনেক পড়াশোনা করেও এক্সামে ভালো করতে পারতেছো না। সো এক্সাম হলের কী কী স্ট্র্যাটেজি ফলো করলে আমরা এক্সাম হলে অনেক ভালো একটা রিটার্ন নিয়ে আসতে পারি এক্সাম হল থেকে, সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। খুবই সিম্পল কিছু স্ট্র্যাটেজি আছে, বাট আমরা 99.99% স্টুডেন্ট এই স্ট্র্যাটেজিগুলো জানি না দেখে এক্সাম হলে আমরা যতটুকু জানি সেটা ডেলিভার করে দিয়ে আসতে পারি না। তো চলো প্রথম স্ট্র্যাটেজি আমরা দেখি। প্রথম যে জিনিস সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্টটা। যদিও বলতে পারতা যে ভাই 1 নম্বর পয়েন্ট থেকে শুরু করেন, বাট আমার কাছে মনে হয়েছে 3 নম্বর পয়েন্ট থেকে শুরু করা উচিত। সেটা হচ্ছে এক্সামের আগের দিন ঘুমাও না পড়ে। অর্থাৎ তুমি এক্সামের আগের দিন পড়াশোনা করো না। এখন এইটা শুনলে অনেকেই হচ্ছে একটু শক খাবা, কি ব্যাপার এক্সামের আগের দিন পড়াশোনা করবো না ঘুমাবো? জিনিসটা খেয়াল করে দেখো, তুমি একটা এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশনের টাইম পাও 3 মাস 6 মাস, যদি বোর্ড এক্সাম হয় এইচএসসি বা এসএসসি সেটার জন্য সময় পাও 2 বছর। এই 2 বছরে তুমি যদি তোমার সিলেবাস কমপ্লিট করো, সেটা তুমি টানা 2 বছরে করো অথবা পরীক্ষার আগের 6 মাসে করো অথবা পরীক্ষার আগের 3 মাসেই করো, সেই সিলেবাসটা তুমি যদি একবার কমপ্লিট করে থাকো দেন পরীক্ষার আগের দিন প্লিজ প্লিজ কমপক্ষে 8 ঘন্টা তুমি ঘুমাও, স্পেশালি পরীক্ষার আগের রাতটাতে। অবশ্যই অবশ্যই রাত 10টার মধ্যে ঘুমায় যাও যাতে তোমার 8 ঘন্টা ঘুম হয়। কারণ তুমি যদি রাতের বেলা না ঘুমাও বা পরীক্ষার আগের রাতে তুমি যদি না ঘুমাও তাহলে পরীক্ষার হলে গিয়ে তুমি এরকম মুরগির মতো ঝিমাইতে থাকবা। পরীক্ষার হলে তুমি কিছু আনসার করতে পারবা না, তোমার জানা আনসারও তুমি ভুলে যাবা। সো পরীক্ষার আগের রাতে তুমি কি করবা? অবশ্যই অবশ্যই ঘুমাবা। হ্যাঁ, এখন অনেকে দেখা যায় যে রাত 3টা 4টা পর্যন্ত পড়াশোনা করে দেখা গেছে মেডিকেলে ফার্স্ট হয়ে গেছে, আছে এরকম আছে, বাট এক্সেপশনস ক্যান নট বি এক্সাম্পলস। পরীক্ষার দিন যেটা লজিক্যাল সেটা হচ্ছে তোমার মাথা এমনিতেই স্ট্রেসড থাকে, সো পরীক্ষার আগের দিন তুমি পড়াশোনা করে খুব বেশি কিছু উদ্ধার করতে পারবা না। এই জন্য পরীক্ষার আগের দিন পড়াশোনা না করে কি করবা, পরীক্ষার আগের রাতে অবশ্যই অবশ্যই একটা সাউন্ড স্লিপ দিবা কমপক্ষে 8 ঘন্টার, যাতে পরীক্ষার হলে তোমার মাথা ঠান্ডা থাকে। অনেক সময় এরকম হয় দেখবা যে আমরা পরীক্ষার হলে একটা কোশ্চেন পারতেছি না, হুট করে কোশ্চেনের আনসার মাথায় চলে আসছে। আমার মনে হচ্ছে যে আমি তো এই কোশ্চেন পারি না, মাথায় তো আনসার আসার কথা না, বাট হুট করে মাথায় চলে আসছে কেন? কোনো এক কালে তুমি হয়তো 1 বছর 1.5 বছর আগে হয়তো এই কোশ্চেনটার আনসার পড়ছিলা, বাট এখন তোমার মাথা ঠান্ডা আছে, তুমি রাতের বেলা পর্যাপ্ত ঘুমায় আসছো, এই জন্য হচ্ছে তোমার সেই 1.5 বছর আগের পড়াটা তোমার মাথায় চলে আসছে। আর পরীক্ষার আগের রাতে তুমি যদি না ঘুমাও তাহলে যেই পড়াটা তুমি 1 সপ্তাহ আগে পড়ছো এটাও তোমার পরীক্ষার হলে মাথায় আসবে না। ঠিক আছে, ওকে। এবার আমরা শুরু থেকে শুরু করি, সেটা হচ্ছে পুরো প্রশ্ন পড়ো, শুরুতেই প্যানিক করো না। এইটার আমার একটা নিজের লাইফের লেসন আছে, সেটা হচ্ছে আমি আইওটির যখন ভর্তি পরীক্ষা দিই, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তোমরা জানো, এই ভর্তি পরীক্ষায় আমাদের কোশ্চেনটা ছিল খুবই টাফ, ম্যাথ কোশ্চেনটা ছিল খুবই টাফ। সো আইওটির টিচাররা যেটা করছে, একটা চালাকি করছে, শুরুতে ম্যাথ দিছে, তারপরে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপরে হচ্ছে ইংলিশ, এই 4টা সাবজেক্টের এক্সাম হয়েছে। তো ম্যাথটা হচ্ছে চরম লেভেলের টাফ করছে, টাফ মানে চরম টাফ। বাট ফিজিক্স কেমিস্ট্রি এটা একদমই ইজি, মানে বলার পানি ভাতের মতো কোশ্চেন, জাস্ট সূত্র বসাবো ম্যাথ মিলে যাবে। ইংলিশটা মোটামুটি। সো আমি প্রথমে আমার রেজাল্টটা বলে নিই, সেটা হচ্ছে আমার আইওটিতে পজিশন ছিল 164, বাট আমার সাথে যারা টপার ছিল নর্ডেম কলেজে 1 থেকে 100 1 থেকে 50 এই ধরনের পজিশন ছিল 300 400 500 এরকম। এই জিনিসটা কেন হয়েছে? আমি কি তাদের চেয়ে বেশি জ্ঞানী? না, আমি তাদের চেয়ে বেশি পড়াশোনা করে যাইনি। তারা ইন্টারমিডিয়েটে থাকতে অনার্স লেভেলের ম্যাথ করে গেছে, আমি এগুলো করি নাই, আমি জাস্ট মেইন বই করছি। সো যেহেতু ম্যাথগুলো বইয়ের বাইরে থেকে আসছে, ম্যাথ কোশ্চেন টাফ মানে হচ্ছে এই ম্যাথ কোশ্চেনগুলো ম্যাক্সিমামই হচ্ছে বইয়ের বাইরে থেকে দিছে, মানে একটু হাই লেভেলে দিছে। সো যেহেতু আমি সব ম্যাথ পারি না, সো আমি যখনই কোশ্চেনটা দেখছি, ফার্স্ট পার্টটা দেখছি, তখনই আমি বুঝে গেছি যে এই ম্যাথ কোশ্চেন আমার দ্বারা সলভ করা পসিবল না, আমার মাথা ঢুকতেছে না। তখন আমি কি করছি, তখন আমি সাথে সাথে চলে গেছি পৃষ্ঠা উল্টায়, স্কিপ করছি কোশ্চেন, স্কিপ করে করে চলে গেছি আমি ফিজিক্সে গিয়ে দেখি একদম পানি ভাত, ইসাক স্যারের বইয়ের সূত্র দিব, আনসার হয়ে যাবে। কেমিস্ট্রিতে গিয়ে পানি ভাত, হাজারি স্যারের বইয়ের সূত্র বসাবো, আনসার হয়ে যাবে। তো আমার ফিজিক্স আর কেমিস্ট্রি 1 ঘন্টা পরীক্ষার সময় ছিল, আমার 20 মিনিটে ফিজিক্স কেমিস্ট্রি আনসার করা শেষ। বাকি থাকে ইংলিশ 15টার মধ্যে আমি 5-6টা পারছি নিজে, বাকি 2-3টা আন্দাজে দাগাইছি,
বাস ইংলিশও মোটামুটি হইলো, 15টার মধ্যে আমি 6-7 পাইলে খুশি। এইবার এই ইংলিশ দাগাইতে দাগাইতে আমার টাইম হয়ে গেছে 30 মিনিট, আমার হাতে এখনও 30 মিনিট বাকি। বাকি 30 মিনিট টাইমে আমি ঠান্ডা মাথায় আবার সবগুলো ম্যাথ দেখা স্টার্ট করছি। মোস্ট প্রবাবলি 25টা না 30টা ম্যাথ ছিল, সবগুলো ম্যাথ আবার দেখা স্টার্ট করছি। দেখো প্রথমে কিন্তু আমি একটা ম্যাথও, নট এ সিঙ্গেল ম্যাথ আমি পারছি, কোনো ম্যাথ পারি নাই আমি। বাট আমি যখন 30 মিনিটের মধ্যে আমার অলরেডি হচ্ছে প্রায় 55 মার্কের মতো আনসার করা শেষ, কিছু ছাড়ছি, আর বাকি 55 মার্কের মতো 3 সাবজেক্ট থেকে আনসার করা শেষ। বাকি থাকে আমার শুধু ম্যাথ। আমি জানি আমার কাছে 30 মিনিট টাইম আছে এই সবগুলো ম্যাথ সলভ করার জন্য। সো আমি যখন, এখন আমার মাথা ঠান্ডা, কারণ আমি ম্যাথ যদি 5টাও সলভ করতে পারি আমি জানি ইনশাল্লাহ আমার চান্স শিওর। সো আমি তখন আস্তে আস্তে সব পুরো ম্যাথ কোশ্চেনটা দেখা স্টার্ট করছি। দেখতে দেখতে আমি দেখলাম 25টা কোশ্চেনের মধ্যে 12 থেকে 14টা কোশ্চেন আমি কেমনে যেন পারি। মানে এটা অ্যাকচুয়ালি আমার বইয়েরই ম্যাথ, বাট পরীক্ষার শুরুতে আমি যে প্যানিক করছি, প্যানিকের কারণে বইয়ের ম্যাথ আমি ভুলে গেছিলাম। সো সুন্দর মতো আরামসে হচ্ছে 13-14টা দাগাইছি। দেন বাকি ম্যাথগুলো আমি দেখলাম যে না, এগুলো আসলেই বইয়ের বাইরে থেকে দিছে, মানে এগুলো পারার মতো ম্যাথ না। তার উপর আবার কোশ্চেন ছিল ইংলিশে। সো আমি ওই কোশ্চেন স্কিপ। সো এই করতে করতে আমার মনে আছে আমি মোস্ট প্রবাবলি 60টার মতো আনসার করছিলাম। কয়টা? মাত্র 100-র মধ্যে আমি 58 থেকে 60টা আনসার করছি। আমার তো পরীক্ষা দিয়ে মন টন খারাপ, যদিও জানি যে চান্স পাবো হয়তো পিছনের দিকে পাবো। আমার রেজাল্টের দিন দেখি আমার পজিশন হচ্ছে 164। অথচ যাদেরকে আমরা ভাবছিলাম যে অনেক ভালো করবে পরীক্ষায়, তাদের পজিশন গিয়ে দেখি পিছনে চলে গেছে। কেন? এইটার পরে লজিক্যাল এক্সপ্লেনেশন বাইর করছে। পৃথিবীতে সব জিনিসেরই একটা না একটা লজিক্যাল এক্সপ্লেনেশন আছে। এইটার লজিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে, যারা টপার স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট ছিল, তারা কখনো স্কিপ করতে শিখে নাই। তারা নর্ডাম কলেজের কুইজেও স্কিপ করতে শিখে নাই, তারা কলেজের মডেল টেস্টেও স্কিপ করতে শিখে নাই, তারা কোথাও কোচিংয়ের পরীক্ষায় কোথাও স্কিপ করতে শিখে নাই। তারা সব কোশ্চেন তাদের পারতে হবে, সব কোশ্চেনই তাদের 100% আনসার করতে হবে, এই মেন্টালিটি নিয়ে বড় হয়েছে। এই জন্য তারা পরীক্ষার হলে যখন দেখছে ম্যাথ কোশ্চেনগুলো টাফ, তারা মনে করছে যে না, ম্যাথ কোশ্চেন আসলে টাফ না, আমি ম্যাথ কোশ্চেন পারতেছি না কেন, এটা মনে করে তারা কি হয়ে গেছে, হাইপার হয়ে গেছে। টেনশনে তারা ওই ম্যাথ কোশ্চেনের মধ্যে দেখা গেছে 40 মিনিট খেয়ে ফেলছে। এই যে তাদের ইগো, যে আমি কোশ্চেন ছাড়বো না, এই ইগোর জন্য তাদের দেখা গেছে ম্যাথ কোশ্চেন সলভ করতে করতে 40 মিনিট চলে গেছে, এবং সেই 40 মিনিটও তারা সব ম্যাথ সলভ করতে পারে না। কারণ ম্যাথ তো বললাম তো, ম্যাথ 12-15টা আসছে বইয়ের বাইরে থেকে, কেমনে পারবে? এরপর তারা যখন 40 মিনিটের পরে গিয়ে ওই ফিজিক্স কেমিস্ট্রি দেখছে যে আরে এটা তো সহজ, তখন আর তাদের ব্রেন কাজ করে না, কারণ অলরেডি তো তাদের ব্রেন ডাউন হয়ে আছে ওই ম্যাথ কোশ্চেন পারে নাই যে ওইটা নিয়ে। সো পরীক্ষার হলে কি করবা, পুরা কোশ্চেনটা পড়বা। কারণ টিচারদের এটা হচ্ছে একটা ট্রিক্স, প্রথম 2-3টা কোশ্চেন টিচাররা ইচ্ছা করেই কঠিন দেয় তোমাকে ভয় দেখানোর জন্য। সো পরীক্ষার হলে পুরা কোশ্চেনটা একবার পড়বা। আমি বলে নেই, পরীক্ষার হলে 5 মিনিট টাইম রাখবা হাতে। তোমার যদি 3 ঘন্টার সৃজনশীল পরীক্ষা হয় বা 2.5 ঘন্টার সৃজনশীল পরীক্ষা হয়, পরীক্ষার হলে 5 মিনিট টাইম রাখবা কোশ্চেনটা পুরোটা পড়ার জন্য। অনেক সময় আমি মনে করি পুরা কোশ্চেন পড়লে হয়তো টাইম নষ্ট হবে, না। তুমি 5 মিনিটে যদি পুরা কোশ্চেনটা একবার রিডিং পড়তে পারো, তাহলে তোমার একটা আন্দাজ হয়ে যাবে যে কোশ্চেনের এই পার্টগুলো ইজি আসছে, এই পার্টগুলো টাফ আসছে। সো ইজি পার্টগুলো আগে আনসার করবা, টাফ পার্টগুলো পরের জন্য রেখে দেবা। কারণ ইজি পার্টগুলো আনসার করা হয়ে গেলে তোমার মাথার মধ্যে একটা শান্তি থাকবে যে না, আমি যে এই কোশ্চেনগুলো পারি, এই কোশ্চেনগুলো অলরেডি আনসার হয়ে গেছে, এখন কঠিনগুলোর মধ্যে থেকে এগুলো হচ্ছে আমার বোনাস মার্ক। আমি কঠিন যত আনসার করতে পারবো আমার মার্ক তত বাড়বে। ঠিক আছে? সো এটা হচ্ছে সেকেন্ড সাজেশন। নেক্সট, অলওয়েজ রিভাইজ। এটা আমি একটা ভিডিওতে দেখছিলাম, সেটা হচ্ছে এইভাবে উদাহরণ দিয়েছিলাম, আমার উদাহরণটা খুব পছন্দ হয়েছে। ধরো তুমি কোথাও বেড়াইতে যাচ্ছ, বেড়াইতে গেলে তুমি স্যুট কোট পরলা, হ্যাঁ, স্যুট কোট পরলা। স্যুট কোট পরার সাথে সাথে কি তুমি রুম থেকে বের হয়ে যাবা? না। তুমি কি করবা? আয়নার সামনে একবার দেখবা যে তোমার টাইটা ঠিক আছে কিনা, তোমার স্যুটটা ঠিক আছে কিনা, তোমার বেল্টটা ঠিক মতো পরছো কিনা, তোমার মুখের মধ্যে কোনো কিছু লেগে আছে কিনা, মুখের মধ্যে একটু আগে যে লোশনটা দিছো সেটা ঠিক মতো মাখছো কিনা, তাই না? পরীক্ষার খাতাও সেম। পরীক্ষার খাতাতে স্টুডেন্টরা সবচেয়ে বড় যে ভুলটা করে জানো, সেটা হচ্ছে 1 নং প্রশ্ন উত্তর ক, এইটার জায়গায় অনেকে 1-এর জায়গায় 2 লিখে ফেলে। অনেকে 4 নং প্রশ্ন উত্তর এটার জায়গায় লিখে ফেলে 6 নং প্রশ্ন উত্তর। মানে সে 4 নম্বর কোশ্চেনের আনসার লিখতেছে, কিন্তু কোশ্চেনের উপরে লিখে রাখছে 6 নং প্রশ্নের উত্তর। এই ভুলটা সবাই করে। আমি নিজে এসএসসি পরীক্ষায় আমার মনে আছে মোস্ট প্রবাবলি 2টা না 3টা কোশ্চেনে এইরকম ভুল করছিলাম। বাট পরীক্ষা শেষের দিকে আমাদের অনেক লেখা বাকি থাকে, আমরা মনে করি ধর রিভিশন দিব পরে। না, পরীক্ষা শেষের 5 মিনিট তোমার রিভিশনের জন্য রাখবা। তাহলে পরীক্ষা শুরুর 5 মিনিট পুরো কোশ্চেন পড়ার জন্য, পরীক্ষার শেষের 5 মিনিট হচ্ছে তোমার রিভিশন দেওয়ার জন্য। এবং রিভিশনে তুমি ফার্স্ট কি চেক করবা? ফার্স্ট চেক করবা যেই আনসারটা লিখছো হেডলাইন কি সেই
টপিকের সেই আনসারেরই দেয়া আছে কিনা। 1 নম্বর সৃজনশীলের আনসার লিখলে তুমি কি হেডলাইন 1 নং প্রশ্নের উত্তরই দিছো কিনা, বোঝা গেছে? এটা হচ্ছে ফার্স্ট চেক করবা। দেন হচ্ছে তুমি যদি ভিতরে কি আছে এটা পড়তে পারো ভালো, না পড়তে পারলেও সমস্যা নেই, অন্তত পক্ষে এই হেডিংগুলো চেক করবা। এই হেডিংগুলোর জন্য কিন্তু অনেক সময় নাম্বার কাটা যায়। এবং তুমি যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো লিখছো, ফিজিক্সের ম্যাথ করছো, ফিজিক্সের ম্যাথ করতে গেলে কিন্তু প্রচুর ভুল হয়, পুরা সূত্র সব ঠিক লিখছো, ক্যালকুলেটরে মান বসাই থেকে ভুল করছো। সো চেষ্টা করবা এই ইকুয়েশনগুলো হচ্ছে রিভিশনের সময় একবার সলভ করতে, যাতে ক্যালকুলেশনে কোনো ভুল না আসে, ঠিক আছে? এটা কিন্তু অনেকেরই ভুল হয়। আচ্ছা, এইবার এক্সামের দিন কোনো বই পড়ো না। ধরো তুমি রাত 10টা বাজে ঘুমাইছো, ভোর 6টা বাজে উঠছো, তোমার 8টা বাজে এক্সাম। এখন এই 8টার আগে তুমি বাসায় হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা নিজের বইটা একবার রিভিশন দিতে পারো, বাট পরীক্ষার হলে যাওয়ার জন্য যখন তুমি বাসা থেকে বেরোবা, তখন থেকে পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত তুমি বই খুলবা না এবং কারোর সাথে কোনো কথা বলবা না, একদম সাইলেন্ট। কেন? কারণ তুমি ধরো তোমার কোনো একটা ফ্রেন্ডের সাথে যদি কথা বলতে যাও, সেই ফ্রেন্ড বলবে আরে এই উপপাদ্যটা কি পড়ছিস, সে হয়তো একটা উপপাদ্য পড়ছে, তোমার তখন মনে হবে আরে এটা তো আমি পড়ি নাই, সে বলবে আরে এটা তো অনেক ইম্পর্টেন্ট, এটা পড়িস নাই, তখন তোমার কনফিডেন্স একদম লো হয়ে যাবে, তোমার মাথার মধ্যে করতে থাকবে কি করলাম আমি, কিছুই পড়িনি। সো তুমি যা পড়াশোনা করবা সেটা হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার জন্য বাসা থেকে বেরোয়ার আগে। পরীক্ষার হল নাকি দেখবা বই নিয়ে যায়, বই নিয়ে পড়তে চায়, এইটা করবা না কখনো। পরীক্ষার 1 ঘন্টা আগে অথবা পরীক্ষার হল থেকে যখন হলের জন্য যখন বাসা থেকে বেরোচ্ছ, তখন শুধুমাত্র তোমার পরীক্ষার জিনিসপত্র আর তুমি নিজে, এছাড়া তোমার মাথার মধ্যে আর কোনো কিছু না রাখার ট্রাই করবা, ঠিক আছে? ওকে, তো এটা গেল হচ্ছে আরেকটা জিনিস। এইবার পরীক্ষার হলে সবসময় পানির বোতল রাখবা। এটা অনেকে ডিসকারেজ করে যে পরীক্ষার হলে পানি খাইলে হচ্ছে টাইম নষ্ট হয়, সেই হ্যান ত্যান, এগুলো শুনবা না। অনেক সময় এরকম দেখবা যে পরীক্ষার হলে একটা জানা কোশ্চেন তুমি পারো, বাট তোমার মাথায় আসতেছে না, বুঝতেছো না কি করবা, মাথায় আসতেছে না, তুমি শিওর যে তুমি গতকাল রাতেই জিনিসটা পড়ে আসছো, বাট তোমার এখন মাথায় আসতেছে না। এটা হয় 2 কারণে, একটা ফিজিক্যাল, একটা মেন্টাল। ফিজিক্যাল কারণ হচ্ছে তুমি ডিহাইড্রেটেড হয়ে গেছো, ধরো তুমি 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে পরীক্ষা দিচ্ছ, তুমি ডিহাইড্রেটেড হয়ে গেছো। এই টাইমে তোমাকে কি করতে হবে? পানি খাইতে হবে। পানি খাইলে তোমার শরীরটা যখন একটু হাইড্রেশন হবে, তখন হচ্ছে তোমার ব্রেনটা আস্তে আস্তে কাজ করা স্টার্ট করবে। আরেকটা জিনিস যে কারণে হয় সেটা হচ্ছে আমাদের মধ্যে ফ্যাটিক চলে আসে। ধরো তুমি অলরেডি হচ্ছে 3-4টা কোশ্চেন সলভ করে আসছো, এখন এটা 5 নাম্বার কোশ্চেন, এখন 3-4টা কোশ্চেন সলভ করতে গিয়ে তোমার ব্রেন টায়ার্ড হয়ে গেছে, এখন ব্রেন আর কাজ করতে চাচ্ছে না। তখন দেখবা ক্রিকেট খেলার সময় স্ট্র্যাটেজিক টাইম আউট দেয়, আইপিএলে দেখবা স্ট্র্যাটেজিক টাইম আউট। এই জিনিসটা কি? ধরো একজন ব্যাটসম্যান ধুমায় পিটাই দিছে, ডেল স্টেইন, মুস্তাফিজ, জাসপ্রীত বুমরাহ, মিচেল স্টার্ক, যেই আসুক না কেন, যেই বল করুক না কেন, ধুমায় ছক্কা মারতেছে। তো তখন যেই জিনিসটা করে বোলিং টিম হচ্ছে স্ট্র্যাটেজিক টাইম আউট নেয় 3 মিনিটের। এটা করে হচ্ছে ওই ব্যাটসম্যানের ছন্দটাকে ভেঙে দেওয়ার জন্য। ওই 3 মিনিটে হচ্ছে সবাই পানি খায়, একটু কথা বলে, এই সেই করে, বাট ব্যাটসম্যান যে মারপিটের মুডে ছিল, ওর ওই মুডটা চলে যায়, বোঝা গেছে? সো এই স্ট্র্যাটেজিক টাইম আউটের পরে দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই ব্যাটসম্যান আউট হয়ে যায়। স্ট্র্যাটেজিক টাইম আউটের 1-2 ওভারের মধ্যে ব্যাটসম্যান আউট হয়ে যায়। সো এটা হচ্ছে এক ধরনের মেন্টাল, মানে ব্রেনটাকে ডাইভার্ট করা। সো তুমি যখন দেখতেছো যে তুমি পারতেছো না, তখন জাস্ট পানি খাও, পানি খেয়ে 30 সেকেন্ড বসো, দেখবা আস্তে করে মাথাটা ঠান্ডা হয়ে যাবে, তখন দেখবা তুমি হচ্ছে কোশ্চেনের আনসার মনে চলে আসতেছে তোমার। এইবার নেক্সট যেটা, সেটা হচ্ছে কোশ্চেন ভালো করে পড়ো। মেডিকেল ভর্তি পরীক্ষা অথবা আমাদের এইচএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষাতেও এই জিনিসটা হয়। বলা হয় নিচের কোনটি এর বৈশিষ্ট্য নয়। এখন আমরা পরীক্ষার হলে নাকি এক্সাইটেড থাকি, আমরা শুধু সামনের পার্টটাই দেখি যে নিচের কোনটি এর বৈশিষ্ট্য, পাশে যে 9 লিখে রাখছে ওটা আমরা খেয়ালই করি না। ফলে দেখো আমরা কিন্তু পুরা উল্টা আনসারটা দেখায় আসি। এই জন্য কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। নেক্সট 7 নাম্বার যেই স্ট্র্যাটেজিটা, সেটা হচ্ছে ধরো তুমি মোটামুটি পড়াশোনা করে গেছো, একদম সব পড়াশোনা করে গেছো না, মোটামুটি পড়াশোনা করে গেছো, বাট তুমি এক্সাম হলে গিয়ে দেখলা যে এক্সামের কোশ্চেনের 10টার মধ্যে তুমি 8টাই বুঝতেছো না, কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কিছুই বুঝতেছো না। ওই টাইমে একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি মোটামুটি সব পড়াশোনা করে গিয়ে দেখো যে 10টার মধ্যে 8টাই কঠিন লাগতেছে তোমার কাছে, তার মানে এক্সামটা শুধু তোমার জন্য কঠিন হয় না, এক্সামটা সবার জন্য কঠিন হয়েছে। সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে প্রথমেই মাথা ঠান্ডা করবা, ঠান্ডা করে যেই 2টা কোশ্চেন তোমার কাছে ইজি, ওই 2টা কোশ্চেন আগে আনসার করো। সবাই দেখবা যে শুরুর 20 মিনিট খালি হাই হাই করবে, আরে 8টা কোশ্চেন কঠিন, কেমনে আনসার করবো। তুমি এই কাজ করবা না, তুমি ওই 20 মিনিটে ইজি 2টা কোশ্চেন আনসার করে বসে থাকবা।
এরপরে 20 মিনিট পরে যখন সবার হাই হাই করা শেষ হবে তখন কিন্তু অলরেডি তোমার খাতার মধ্যে 2টা কোশ্চেন লেখা হয়ে গেছে। এইবার বাকিরা যখন 20 মিনিট পরে 10টা কোশ্চেন লেখা স্টার্ট করবে, তোমার তখন 20 মিনিট পরে কয়টা কোশ্চেন বাকি? মাত্র 8টা কোশ্চেন। তুমি এবার ঠান্ডা মাথায় 8টা কোশ্চেন দেখবা 8টা কোশ্চেনের মধ্যে 4টা কোশ্চেনই তুমি মোটামুটি পারো, সো সেগুলো আস্তে আস্তে লেখা শুরু করবা। এরপরে দেখবা বাকি যে 4টা কোশ্চেন আছে এগুলোর মধ্যে 2টা কোশ্চেন তুমি 50-50 পারো, মানে কিছু লিখে আসতে পারবা, বানা টানা লিখে আসতে পারবা, লিখবা। বাকি 2টা কোশ্চেন তুমি একেবারেই পারো না, জীবনে শোনোই নি, ওইটা যা পারো বানা টানা লিখবা, যেমনে পারো হচ্ছে কিছু একটা লিখলে লিখবা, না লিখলে নাই। এক্সাম শেষে দেখবা তোমার নাম্বার বেশি আসছে, কারণ ওই যে সবাই কি করছে, শুরুতে প্যানিক করছে। তুমি কি করছো, শুরুতে যে কোশ্চেনটা পারো ওই কোশ্চেনটা লিখছো। ওই শুরুর প্যানিকের কারণে সবার পরীক্ষা খারাপই হবে, কারণ বাকি টাইমটা ওরা ওই প্যানিকের মধ্যেই থাকবে। ইজি কোশ্চেনও দেখলে ওরা কনফিউজড হয়ে যাবে, বোঝা গেছে? সো এক্সাম যদি কঠিন হয় তাহলে সেটা সবার জন্যই কঠিন। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এক্সাম যদি কঠিন হয় তাহলে টিচাররা একটু লিবারেলি খাতা দেখে, মানে টিচার একটু বেশি নাম্বার দেওয়ার ট্রাই করে। এক্সাম যদি ইজি হয় তাহলে টিচার একটু কড়াকড়ি করে খাতা দেখে, কারণ এক্সাম কঠিন হইলে কেউই পারতেছে না। সো পাস করানোর জন্য টিচারদের কি করতে হবে, নাম্বার দিতে হবে। ভালো করার জন্য টিচারদের নাম্বার দিতে হবে, জিপিএ পাওয়ানোর জন্য। আর এক্সাম যদি একদম পানি ভাতের মতো হয় তখন টিচাররা একটু হার্ডলি খাতা দেখে, ঠিক আছে? সো এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো। আমি একটু সামারাইজ করি। প্রথম যে জিনিস সেটা হচ্ছে এক্সামের আগের দিন পর্যাপ্ত তুমি ঘুমাবা, ঘুম আসবে না তারপরেও ঘুমাবা। ঘুম আনার একটা ওয়ে হচ্ছে তুমি 100 থেকে পেছনের দিকে গুনতে থাকবা, অথবা 1 শিফট 2 শিফট 3 শিফট গুনবা। আরেকটা ভালো ওয়ে হচ্ছে তুমি কোনো ভালো স্মৃতির কথা মনে করবা। ধরো তুমি কোথাও ঘুরতে গেছো, তোমার খুব ভালো লাগছে ওই জায়গাটা, সেটার কথা চিন্তা করবা। অথবা তোমার কোনো একটা কাজ করতে ভালো লাগে, তোমার কোনো কিছু রান্না করতে ভালো লাগে বা খাইতে ভালো লাগে, সেই স্মৃতিটার কথা মনে করার ট্রাই করবা। এরকম দেখবা 5 থেকে 10 মিনিট এরকম মনে করলে আস্তে করে ঘুম চলে আসবে তোমার। পরীক্ষার আগের রাতে অবশ্যই 8 ঘন্টা ঘুমাবা। নেক্সট যেটা, পরীক্ষার দিন বাসা থেকে বেরোয়ার পর পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত কারোর সাথে কোনো কথা বলবা না। তার ফলে তোমার মনোযোগ নষ্ট হবে, তুমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবা, তোমার পড়াশোনা তুমি যা সাজাইছো সেটা তুমি ভুলে যাবা। থার্ড জিনিস, পরীক্ষা হলে অবশ্যই 1/2 লিটার পানি নিয়ে যাবা। আবার 2 লিটার পানি নিয়ে যাও না, 1/2 লিটার পানি নিয়ে যাবা, যাতে কিছুক্ষণ পর পর ডিহাইড্রেটেড হতে পারো। আবার এমন করো না যে তুমি পানি খাইতেই আসো, খালি পানি খাইতেই আসো, তাহলে কিন্তু আবার মানে মূত্রত্যাগের চাপ জন্মাবে আর কি। সো সেটা করবা না। জাস্ট পিপাসা যখন পাবে, প্রচন্ড পিপাসা পাচ্ছে, ব্রেন কাজ করতেছে না, একটু 1 ঢোক পানি খাবা, ঠিক আছে? আচ্ছা, ফোর্থ যে জিনিসটা, কোশ্চেন পাওয়ার পরে পুরো কোশ্চেন ভালো করে পড়বা। পুরো কোশ্চেন ভালো করে পড়ে যেই কোশ্চেনগুলো তুমি পারো সেই কোশ্চেনগুলো আগে সিলেক্ট করবা এবং সেগুলো ফার্স্ট লিখে ফেলবা। লিখে ফেলার পরে তারপরে কঠিন কোশ্চেন নিয়ে চিন্তা করতে বসবা। ফোর্থ জিনিস, সেটা হচ্ছে পরীক্ষার আগে কোশ্চেন পড়ার জন্য 5 মিনিট টাইম রাখবা। পরীক্ষার শেষে রিভিশন দেওয়ার জন্য অন্ততপক্ষে হেডলাইনগুলো জানার জন্য 5 মিনিট টাইম রাখবা। ওকে? সো এই জিনিসগুলো যদি ফলো করো, ইনশাল্লাহ দেখবা যে তোমার যতটুকু পড়াশোনা করছো তার চেয়ে বেশি পরীক্ষার হলে হচ্ছে রেজাল্ট চলে আসতেছে, ঠিক আছে? সো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।